আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। শুরু করছি ফুটবল নিয়ে। ফুটবলে বইছে সুবাতাস। আজকে সারাদিন ফুটবলাঙ্গনে বিভিন্ন ধরনের বিষয় ঘটে গেছে। আমরা যদি ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, প্রথমে ভুটান জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে, তারপর বাংলাদেশ এখানে প্র্যাকটিস করেছে এবং একটা গণমাধ্যমের সম্মেলন হয়েছে। আমরা সেই সব বিস্তারিত জানবো মিলন ভাইয়ের কাছ থেকে। জি ভাই। শুরুটা আমি আসলে করতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু ফুটবল আল্ট্রার যে গ্রুপটা তারা টিকিট পায়নি বলে একটা বিক্ষোভ করছে এবং এখনো তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের সামনে অবস্থান ধর্মঘট নিয়ে আছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা পজিটিভ দিক বলা যায়। আর আগামীকাল সবাই জানে ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ, এটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে যে আসল ম্যাচটা হবে ওই ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের সঙ্গে খেলবে। তো এই ম্যাচে আসলে সংবাদ সম্মেলন আপনিও ছিলেন, আমিও ছিলাম। আমি যেটা দেখলাম যে এত সাংবাদিক, বিশেষ করে ফুটবল ফেডারেশনে বাংলাদেশের ফুটবলের মানে কোনো প্রেস কনফারেন্সে এত সাংবাদিক আসলে দেখা যায় না, যেটা দেখে জামাল ভাইয়া নিজে ভিডিও করেছেন এবং ইনস্টাগ্রামে তিনি হয়তো দিয়ে দিবেন। আর অনেকে মেঝেতে বসে খেলা মানে কনফারেন্স কভার করা প্লাস দাঁড়িয়ে কভার করা। আমি এর আগে যখন ভুটান যখন বাংলাদেশ খেলতে গেল, এর আগে প্রেস কনফারেন্স আমি ছিলাম ওখানে, হাতে গোনা হয়তো 15 জনের মতো একটা বিষয় ছিল। অথচ ভিতরে যেরকম অবস্থা, বাইরে ফুটবল আল্ট্রাস বা বিভিন্ন সমর্থক গোষ্ঠী ওখানে দাঁড়িয়ে আছে। আসলে বিষয়টা একটু অন্যরকম। এই উন্মাদনাটা কিন্তু অন্য লেভেলের চলে গেছে। অবশ্যই। আর আমরা যদি ভুটানের বিপক্ষে একটি স্টেট নিয়ে কথা বলি, স্ট্যাট নিয়ে গত 6 ম্যাচে আমরা ভুটানের বিপক্ষে 3টা ম্যাচ জিতেছি, 2টা হেরেছি এবং একটা ড্র করেছি। কিন্তু একটা সময় ছিল যখন আমরা যতদূর জানি যে ভুটানের মতো দলকে বাংলাদেশ কখনো পাত্তা দেয়নি এবং ভুটানের কাছে আসলে বাংলাদেশ সবসময়ই জিততো। তবে 2015 সালে যে ভুটান ট্র্যাজেডিটা হয়, এরপরে সর্বশেষ কিন্তু কাবডিরার আন্ডারে কিন্তু আরেকবার হারে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুবই একটা র‍্যাঙ্কিং এ কিন্তু ভুটানে গিয়ে এটা কিন্তু আমাদের 182 183। হ্যাঁ। তো একটা ভালো কালকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে কালকে হামজাকে হয়তো খেলাতে পারে, ফাহমিদুলকেও হয়তো একটু পরীক্ষা করাবে। আমি যতদূর জানি যে ফাহমিদুলকে হয়তো একটু পরীক্ষা করাবে বা একটু দেখিয়ে দেবে যে তারা ম্যাচ টাইম কতটুকু পাচ্ছে বা তারা মানে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে বা এই আবহাওয়ার সঙ্গে কতটুকু তারা অ্যাডাপ্ট করবে, মানিয়ে নেবে, ওই বিষয়গুলোই হয়তো থাকবে। সামিত সোম তো আগামীকাল তবে কিউবা মিচেল সম্পর্কে লাস্ট কি আপডেট? আমি গণমাধ্যমে যেটা দেখলাম যে বাফুফে ছেড়ে দিচ্ছে ক্যাবরার উপরে, ক্যাবরা ছেড়ে দিচ্ছে বাফুফের উপরে। তাহলে এই নাটকীয়তার একটা ব্যাপারের জন্য কি কিউবা মিচেলকে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে পাচ্ছি না? এটা হতে পারে, কারণ আসলে আমার যেটা মনে হচ্ছে যে কিউবা মিচেলের আনুষ্ঠানিক যে কাগজপত্র বা যেটা আমরা যতদূর জানি তার পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু অন্য কোনো না কোনো কাগজপত্র বা আনুষ্ঠানিক কোনো হয়তো অফিসিয়াল কিছু কাগজ বা অন্য কোনো ঝামেলায় হয়তো তিনি আটকে থাকতে পারেন, কিন্তু সেটা ফুটবল ফেডারেশনের মধ্যে খোলাসা করতে চাচ্ছেন না। এটাই হচ্ছে মূল কথা। আমাদের জর্ডানের স্বাগতিক জর্ডানের বিপক্ষে যে ম্যাচটা আছে, সেই ম্যাচে আসলে বাংলাদেশ আজকে নারীদের সম্ভাবনা কতটুকু, যেখানে তারা কিন্তু 59 ধাপ এগিয়ে, হয়তো আমরা 39 ধাপ এগিয়ে ইন্দোনেশিয়ার সাথে ড্র করেছি। আমার যেটা মনে হয় যে আজকের ম্যাচটা বাংলাদেশ খুবই ভালো খেলবে। বিশেষ করে আপনি যেটা বললেন ইন্দোনেশিয়ার সঙ্গে 39 ধাপ পেছানো একটা দলের সঙ্গে যেভাবে বাংলাদেশ খেলেছে, তাতে আজকে আরও উৎসাহী, আরও অনুপ্রাণিত এবং বাংলাদেশ দলের প্রত্যেকটা ফুটবলার কিন্তু জেতার জন্য মরিয়া। গতকাল আপনি জানেন আফিদা খন্দকার ক্যাপ্টেন কিন্তু এবং মারিয়া মান্দা এবং আমাদের স্বপ্না রানী প্রত্যেকেই কিন্তু আলাদাভাবে বলেছেন এবং কোচ মাহবুবুর রহমান লিটু যিনি সহকারী কোচ, তিনিও বলেছেন যে আমরা 3 পয়েন্ট চাই। সো আশা করি আজকে বাংলাদেশ জর্ডানের সঙ্গে হয়তো জয়টা, আমরা আশা করব আজকেও বাংলাদেশ ম্যাচটা জিতে না এবং আগামীকাল ভুটানের বিপক্ষে জয় নিয়ে একদম পুরো আত্মবিশ্বাস নিয়ে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে খেলি। ধন্যবাদ ভাই। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।